সত্তরের দশকের শেষের দিকে জাপানের এক প্রত্যন্ত দ্বীপ আমামি আসিমা দ্বীপের বাসিন্দারা এক ভয়ানক শিকারীর আক্রমণের সম্মুখীন হতে থাকে। আমামি আসিমা দ্বীপের শান্ত ঘন বন অঞ্চলে একটি মারাত্মক শিকারী ছাউনির নিচে লুকিয়ে থাকত। কিন্তু সেটা বাঘ ছিল না, হালুকও ছিল না, ছিল অসংখ্য হাবু সাপ। এই সাপের কামড়ে অসংখ্য মৃত্যুর পর জাপানের বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় এই দ্বীপে সাপেদের শেষ করতে দ্বীপটিকে বেজি ছাড়তে হবে। কিন্তু এটা ছিল মানব সভ্যতার অন্যতম একটি ভুল সিদ্ধান্ত, যা আজও প্রত্যেকটি বুদ্ধিজীবীকে একটি প্রয়োজনীয় শিক্ষা দিয়ে থাকে। 1979 সালে জাপানের ও অকিনাওয়ার মধ্যে অবস্থিত রিউকিউ দ্বীপপুঞ্জের আমামি ওসিমা দ্বীপের প্রায় 6000 বাসিন্দারা হঠাৎই অসংখ্য হাবু সাপের দ্বারা আক্রান্ত হতে থাকে। বিষাক্ত পিড ভাইপার প্রজাতির হাবুসা অসীমা দ্বীপ জুড়ে বিষাক্ত ছোবলের তাণ্ডব চালাতে শুরু করে, কারণ এরা পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছিল। সামান্য কিছু সময়ের মধ্যেই 400 জনের বেশি মানুষ এই সাপের কামড়ের শিকার হয়। হাবু সাপ অন্য বিষধর সাপের থেকে অনেক বেশি বিষাক্ত। এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ এবং বমি শুরু হতে হয়, আর ঠিক সে সময় চিকিৎসা না হলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত ছিল। দ্বীপটির মধ্যে বেশিরভাগ সাপই চাষযোগ্য জমি এবং পশুপালনের খামারের আশেপাশেই নিজেদের ঘাঁটি বানিয়েছিল। এ কারণে ভুলবশত চাষিদের পায়ের ছাপ যখন হাবু সাপের গায়ে পড়ত, তখনই তারা বিষাক্ত কামড় বসাতো। কিন্তু সমস্যা ছিল 70 দশকের শেষের দিকেও এই সাপের বিষের প্রতিষেধক শুধুমাত্র লিকুইড ফার্মেই তৈরি সম্ভব ছিল, যে লিকুইড ঠান্ডা স্থানে না রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। এদিকে জাপানের এই প্রত্যন্ত দ্বীপে তখনও বিদ্যুতের ব্যবস্থাই হয়নি। রেফ্রিজারেটর চালানো তো দূরের কথা, এবং হাইটেক মেডিকেল সেন্টার চালানো ছিল অসম্ভব। এদিকে পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে হাবু সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজেদের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হতে শুরু করে, যা দেখে জাপান সরকারের মাথায় ভাঁজ পড়তে শুরু করে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দ্বীপটিকে রক্ষা করার জন্য জাপান সরকার একটি ইমার্জেন্সি মিটিং অনুষ্ঠিত করে এবং দেশের প্রত্যেকটি বিজ্ঞানীকে সলিউশন খুঁজতে অনুরোধ করে। এই অনুরোধে সাড়া দিয়ে একজন জাপানি বিজ্ঞানী একটি অদ্ভুত কনসেপ্ট সরকারের সামনে রাখে। তিনি বলেন, এমন একটি প্রাণীকে এই দ্বীপে ছাড়া হোক যারা সাপেদের বিষের দ্বারা ক্ষতিগ্রস্তও হবে না এবং সাপেদের শেষ হোক। জাপান সরকার প্রকৃতিকে ব্যবহার করে প্রকৃতিকেই কন্ট্রোল করার এই কনসেপ্টটিকে খুবই পছন্দ করে। এরপর ছিল প্রাণী বাছাইয়ের প্রক্রিয়া। জাপানি বিজ্ঞানীরা অনেকগুলো প্রাণীকে বাছাই করার পর ফাইনাল সিদ্ধান্ত নেয়। তারা বেছে নেয় বেজি প্রজাতিকে। সাপ আর নেউলের লড়াই সম্পর্কে সবাই অবগত ছিল। এরা একে অপরের চিরশত্রু। এদের মধ্যে একবার লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতেই থাকে, আর এই লড়াইয়ের সবসময় জয়ী প্রাণীটি হলো বেজি। তাছাড়া বেজি বিষাক্ত কোবরা শিকারের জন্য সুপরিচিত ছিল, আর এই হাবু সাপ ছিল কোবরা সাপেরই একটা প্রজাতি। এছাড়াও বেজিদের শরীরে একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে, যা সাপের বিষকে শরীরের মধ্যেই প্রতিরোধ করতে পারে। মানে হাবু সাপ যদি বেজিকে কামড়েও দেয়, তারপরও এদের কোনো ক্ষতি হবে না। উল্টো হাবু সাপকে ছিন্ন বিচ্ছিন্ন না করা পর্যন্ত এরা থামবে না, কারণ বেজিদের একটি বৈশিষ্ট্য হলো এরা সাপকে কেবলমাত্র নিজেদের পেট ভরানোর জন্যই শিকার করে না, এরা সাপকে হত্যা করে আনন্দ পায়। মানে এদের খিদে না থাকলেও যদি এরা সাপ দেখতে পায়, তাহলে এরা সাপটিকে জীবিত ছাড়বে না। কিন্তু এই আইডিয়াটিতে একটি সমস্যা ছিল। বেজি জাপানের স্থানীয় প্রাণী নয়। এদের মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং ভুটানের মতো আর আমাদের দেশগুলোর ওয়াইল্ড লাইফ জাপানের থেকে সম্পূর্ণ ভিন্ন। এ কারণেই জাপানি বিজ্ঞানীরা ভারতবর্ষের সাপ মারার সেরা 30টি বেজিকে নিজেদের দেশে এনে আমামি ও সীমা দ্বীপে ছেড়ে দেয়। তারা নিশ্চিত হয় যে এবারে তাদের সমস্যার সমাধান হবে। কিন্তু কয়েক বছরের মধ্যেই যখন বেজিদের সংখ্যা 30 থেকে 30,000-এ পৌঁছে যায়, তখন জাপানি বিজ্ঞানীরা হতভম্ব হয়ে যায়। তারা আরও বেশি হতবাক হয় এটা দেখে যে এই বেজিগুলো সাপ শিকারের উপর কোনো রকম রুচিই দেখায়নি এত বছর।
বছর। উল্টে সাপ ও বেজির সংখ্যা বেড়েই চলছিল। আসলে হাবু সাপ একটি নিশাচর প্রাণী। এরা কেবল রাতের বেলায় তাদের গর্ত থেকে বের হয়, আর বেজি রাত হয়ে গেলে শিকার করে না। আর যদি দিনের বেলায় বেজিগুলি সাপের মুখোমুখি হতো, তারপরও বেজিগুলি সাপকে হত্যা করতে কোনো রকম আগ্রহ দেখাতো না। কিন্তু সাপ ও বেজির সংখ্যা বৃদ্ধির সমস্যা থেকেও বড় সমস্যার সম্মুখীন নয় জাপান সরকার। দিনে সাপ না পাওয়ায় বেজিগুলো পেট ভরার জন্য এই দ্বীপে ছোট আকারের দুর্লভ খরগোশগুলোকে খেত। শুধু তাই নয়, এই দ্বীপের স্থানীয় পাখিদের সংখ্যা বিলুপ্তির পথে চলে গেছে এই বেজির দল। বেজিগুলি গাছে উঠে পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে নিত। সেই সাথে এরা চাষিদেরও ফসল খেয়ে নষ্ট করা শুরু করে। মোট কথা, জাপানি বিজ্ঞানীরা যে পরিকল্পনা নিয়ে তাদের মিশন শুরু করেছিল, তাতে তারা শুধু অসফলই হয়নি, তারা দ্বীপের নতুন দুর্যোগ নিয়ে আসে। 1980-এর দিকে সেখানে এই দ্বীপে 30টি বেজি ছাড়া হয়েছিল। 25 বছর পর এর সংখ্যা হয়ে দাঁড়ায় 500। আর এত সংখ্যক বেজি তাদের মূল শত্রুর পরিবর্তে দ্বীপের মূল ও দুর্লভ প্রাণীকে শেষ করতে শুরু করেছিল। স্থানীয় মানুষেরা হঠাৎ করে নিজেদের চারিপাশে বিশাল পরিবর্তন লক্ষ্য করে। যেসব প্রাণীদের তারা এই দ্বীপে দেখতে পেত, তাদের অনেকগুলো অদৃশ্য হতে শুরু করে। প্রকৃতির এমন পরিবর্তন দেখে সহজেই বিজ্ঞানীরা বুঝে যায় যে বেজি সাপ মার, বরং তা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে। বিজ্ঞানীদের আর বুঝতে বাকি ছিল না যে এভাবে চলতে থাকলে কিছু সময়ের মধ্যেই জাপানের মূল জীববৈচিত্র্যকে এই বেজিগুলি নষ্ট করে দেবে। এরপর শুরু হয় এক নতুন যুদ্ধ। এবার যুদ্ধ মানুষ আর বেজির মধ্যে। 2000 সালের শুরুর দিকে আমামি অসীমা দ্বীপকে বেজিমুক্ত করার জন্য এক মিশন শুরু করা হয়। স্থানীয় মানুষ ফাঁদ এবং কুকুরের সাহায্যে বেজি ধরতে শুরু করে। কিন্তু স্থানীয় মানুষদের মধ্যে খুব তাড়াতাড়ি নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ বেজির সংখ্যা বেড়েই চলছিল। আর স্থানীয় মানুষ বুঝতে পেরেছিল তাদের প্রতিনিয়ত নতুন শত্রুর মোকাবেলা করা ক্রমশ কঠিন হয়ে পড়েছিল। জাপান সরকার অবশেষে এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে। তাই তারা 2000 সালের শুরুর দিকে বেজি মুক্ত অপারেশন শুরু করে। সরকার বেজি ধরার জন্য এক বিশাল দল গঠন করে এবং সমগ্র দ্বীপ জুড়ে এক বিশাল অভিযান শুরু হয়। কিন্তু বেজির মতো ছোট আর দ্রুত প্রাণীকে বন্দী করা এতটা সহজ কাজ ছিল না, আর সেটা আমরা খুব ভালোই জানি। এ কারণে জাপান সরকার এই দ্বীপে ক্যামেরা লাগাতে শুরু করে। তারাও ক্যামেরার মাধ্যমে লক্ষ্য করতে থাকে কোন অঞ্চলগুলোতে বেশি সংখ্যক বেজি একসাথে বসবাস করে। সেই অঞ্চলগুলোকে চিহ্নিত করবার পর বেজিদের যাতায়াতের রাস্তাগুলোতে বিশেষ ট্র্যাপ ফেলে রাখা হয়। এছাড়া যেখানে বেশি বেজি একত্রে থাকতো, সেই সব জায়গায় বেজিদের পছন্দের খাবারে বিষ মিশিয়ে রাখা হতো। বেজি ধরার জন্য কুকুরদের ট্রেনিং দেওয়া হয়েছিল সে সময়, আর ট্রেনিংপ্রাপ্ত কুকুরগুলো বেজিদের খুঁজে খুঁজে মারত। প্রতি রাতেই বেজি ধরার দলটা দ্বীপে অভিযান চালাতে থাকে, যে অভিযানের রাতের পর রাত, বছরের পর বছর চলতে থাকে। বেজি মারার এই গল্প আপনার কাছে অমানবিক মনে, কিন্তু জাপান সরকারের কাছে এটা করার একটি নির্দিষ্ট মানবিক কারণও ছিল। আর সেই কারণটি হলো, এই দ্বীপে বেজি ছাড়াও এশিয়ার বিভিন্ন স্থানে প্রচুর বেজি পাওয়া যায়। এরা লুপ্তপ্রায় প্রাণী নয়, কিন্তু অপরদিকে যে সকল লুপ্তপ্রায় প্রাণী এই দ্বীপটিকে নিজেদের ঘর বলতো এবং নিজেদের প্রজাতিকে বাড়ানোর জন্য এই দ্বীপকে ব্যবহার করত, তাদের এই বেজিরা হত্যা করেছে। এই বেজির দল প্রায় 15টি প্রাণীর প্রজাতিকে নষ্ট করে দিয়েছিল কয়েক বছরের মধ্যে। ব্যাপারটা অমানবিক হলেও জাপান সরকারকে নিষ্ঠুরতা করতেই হয়েছিল। হ্যাঁ, সমালোচনা হতে পারে যে জাপান সরকার আরও বেশি সতর্কতার সাথে বেজিগুলোকে ভারতবর্ষে পুনঃস্থাপন করতে পারত। কিন্তু সেখানে একটি প্রশ্ন ছিল, এত সংখ্যক বেজিকে কি আর আমাদের সরকার আবার নিজেদের দেশে নিয়ে আসতো? আর জাপানের পরিবেশে বড় হওয়া বেজিগুলো আদৌ আমাদের দেশে জীবিত থাকতে পারত? এটি একটি বড় প্রশ্ন ছিল। অবশেষে 2018 সালে জাপান সরকার ঘোষণা করে আমামি ওশিমা দ্বীপ এখন সম্পূর্ণ বেজি মুক্ত। এই মিশনে প্রায় 40,000 বেজিকে বন্দী করা হয়েছিল। বাকিদের বিষ দিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে আশ্চর্যজনকভাবে দ্বীপে সাপের কামড়ের দুর্ঘটনা ক্রমশ কমে যায়। তবে এর কারণ বেজি নয়, বরং এই দ্বীপের মানুষেরা নিজেও প্রচেষ্টায় হাবু সাপের জন্য বিভিন্ন ধরনের ফাঁদ পাতা শুরু করে। তাছাড়াও 2005 সালের পর থেকে এই দ্বীপে অ্যান্টিভেনাম সহজলভ্য হয়ে যায়। বর্তমানে আমামি অসীমা দ্বীপে আর বেজিদের দেখা যায় না, কিন্তু এখনও এই দ্বীপে হাবু সাপ ও ইঁদুর সাধারণ প্রাণী। কয়েক বছর ধরে লড়াই করবার পর মানুষ জয়ী হয়েছে।
হয়েছিল। সাপের কামড়ের থেকে রক্ষা পেঁচিমুক্ত দ্বীপ, এই সবের পরেও দুঃখজনক ব্যাপার এটাই যে পেঁচির দল দ্বীপটিকে যে ক্ষতি করেছিল তা এখনও অপূর্ণনীয়, কারণ এখনও এই দ্বীপ জীববৈচিত্র্য পুরোপুরিভাবে পুনরুদ্ধার করতে পারেনি। এই ঘটনাটি থেকে একটি শিক্ষা পাওয়া যায় যে মানুষের বেস্ট ব্রেনও ভুল করতে পারে, তাই আমরা যা করছি তা সর্বদাই সঠিক। এটা নিশ্চিত হওয়া মানবজাতির অহংকার ছাড়া কিছুই না। তবে নিশ্চিতভাবে একটি ক্ষেত্রে সমস্ত মানব সভ্যতাকে বুঝতে হবে যে প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই ভারসাম্যকে নষ্ট করা মানে ভবিষ্যতে মানুষ সভ্যতাকেই বিপদের সম্মুখীন করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য